দর্শক, আমাদের দেশে চেতনা বিক্রির যে মানে বাণিজ্য, চেতনা বিক্রির যে রমরমা ব্যবসা, সেই ব্যবসাটা আমরা অনেক দিন থেকেই দেখছি। যাদেরকে আমরা চেতনা বিক্রি করার জন্য অভিযুক্ত করলাম এবং অভিযুক্ত করে যাদেরকে বিতাড়িত করলাম, যারা দেশ থেকে পালিয়ে গেল, যারা সরকার থেকে পতিত হওয়ার মানে পতিত হতে বাধ্য হলো, তাদের সেই চেতনা বিক্রিকে যখন আমি সমালোচনা করছি, তখন আমি আবার নতুন করে আরেক চেতনা বিক্রির উৎসবে মেতে উঠেছি। আমাদের দেশটা এই চেতনাবাজ এবং চেতনা বিক্রির চেতনা বাণিজ্যের হাত থেকে বোধহয় আর রক্ষা পাবে না। এই সরকারের 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও 13 মাস হতে চলল, 13 মাস হতে আর 2-4 দিন বাকি রয়েছে। এই 13 মাসে কোনো পরিবর্তন চেতনার ক্ষেত্রে, চেতনা বাণিজ্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন আদৌ হয়েছে কিনা সেটা একটু সন্দেহজনক ব্যাপার। যদি আপনি ভাবেন তাহলে সেটা কম ভাবনা হবে, বরং আপনাকে এরকম ভাবলেই বোধহয় আপনাকে মানাবে। সেটা হচ্ছে যে চেতনা বিক্রির হিড়িকটা আরও বেশি বেড়েছে। কিভাবে বাড়ল? গতকালকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও একই অভিযোগ করেছেন। চেতনা বিক্রি, চেতনাকে নিয়ে বাণিজ্য করা, এবং এই বাণিজ্য খুবই লাভজনক বাণিজ্য হয়ে উঠেছে বাংলাদেশে। একটু বোঝার চেষ্টা করব চেতনাবাজরা এখন চেতনা বিক্রি করছে কিভাবে। এই ভিডিওতে থাকবেন আমাদের সাথে। দর্শক, বলছিলাম চেতনাবাজদের কথা, চেতনা বিক্রির কথা। আমির খসরু মাহমুদ চৌধুরী যে মন্তব্য করেছেন, গণমাধ্যম তাকে নিয়ে যে শিরোনামটা করেছে, তিনি বলছেন মুক্তিযুদ্ধ বিক্রি করেছে এক দল, 24 দিয়ে আখের গোছাতে চায় আর এক দল। ব্যাপারটা খুবই পরিষ্কার। ব্যাপারটা পরিষ্কার কিভাবে? যে আওয়ামী লীগের নামে আমরা অভিযোগ করি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগীকরণ করে ফেলেছিল। এখন আমরা কি জানি? এখন আমরা জয় বাংলা এই স্লোগানটা শুনলেই আমরা মানে সেটাকে অনেকেই সেটাকে ঘৃণা করি, সেটাকে ফ্যাসিবাদের স্লোগান হিসেবে দেখি। আওয়ামী লীগ জয় বাংলাকে তাদের দলীয় স্লোগান বানিয়ে ফেলেছিল। কিন্তু জয় বাংলা কি আওয়ামী লীগের দলীয় স্লোগান? তা তো নয়। জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান। মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। তাহলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ওই স্লোগানটাকে দলীয় স্লোগান বানিয়ে ফেলেছে। আবার এই ক্ষেত্রে আওয়ামী লীগকে যদি আপনি একা মানে এককভাবে দোষ দেন, সেটাও ভুল হবে। আওয়ামী লীগ যে জয় বাংলাকে নিজের দলের স্লোগান বানিয়ে ফেলেছে, এতে কি অন্যদের কোনো দায়ভার নেই? অন্যরা কি এর জন্য দায়ী নয়? অবশ্যই দায়ী। আওয়ামী লীগকে এই জয় বাংলা তাদের নিজের করে নিতে এক ধরনের আমরা বাধ্য করেছি এইভাবে যে জয় বাংলাকে আমরা ওন করতে পারিনি। জয় বাংলাকে ওন করতে না পেরে মানে আমরা জয় বাংলাকে বিচ্ছিন্ন ভেবেছি এবং জয় বাংলাকে একসময় আমরা আওয়ামী লীগকে রেজিস্ট্রি করে দিয়েছি। আমরা অন্যান্য দল বিভিন্ন স্লোগানে মত্ত হয়েছি। কখনো কখনো সেই স্লোগানগুলো বাংলাদেশের স্লোগান কিনা, বাঙালির স্লোগান কিনা, অন্য আরেকটি দেশের স্লোগান কিনা, এই ভাবনাগুলো আমাদের মগজের মধ্যে কাজ করেনি। সুতরাং আওয়ামী লীগ সুযোগ পেয়েছে জয় বাংলাকে নিজের দলের স্লোগান বানিয়ে ফেলতে। আবার মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যখন আসে, তখন মুক্তিযুদ্ধকে নিয়ে বিশেষ করে গত 15-15.5 বছরের যে সময়টা, আওয়ামী লীগের সময়টা, মুক্তিযুদ্ধকে এক ধরনের আওয়ামীকরণ করা হয়েছে। মানে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের একক দাবিদার আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করলে আওয়ামী লীগ হয়ে যায়। এখনও তাই দেখছি কিভাবে যে আমরা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই ব্যাপারে আলোচনা যদি কেউ করে, তাকে আওয়ামী লীগ হিসেবে ট্যাগ দিয়ে দিচ্ছে। মানে এখনও আমরা বলতে চাইছি যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আলোচনা মানেই আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা মানেই আওয়ামী লীগ। কেন ভাই? মানে বিএনপির মতো এত বড় একটা দলে হাজার হাজার মুক্তিযোদ্ধা কি নেই? আছে তো। এবং বলা হয় যে দল হিসেবে, মানে একক দল হিসেবে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখন মানে বিএনপিতেই সবথেকে বেশি রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আছেন, এটা বিএনপি বিভিন্ন সময় দাবি করে। তো বিভিন্ন সময় দাবি করা বিএনপি যদি এখন অন্যরা যারা মানে মুক্তিযোদ্ধা এই ব্যাপারগুলোতে ট্যাগ লাগিয়ে দিচ্ছে, যেমন বিএনপি নেতা ফজলুর রহমান
তিনি এই বিষয়ে অনেক বেশি সোচ্চার হওয়ার কারণে বিএনপি পর্যন্ত তাকে 3 মাসের জন্য বহিষ্কার করে দিল। তার মানে হচ্ছে যে আমরাও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই ব্যাপারটাকে আওয়ামী লীগ যেন তার করে নিয়ে নিতে পারে এবং আওয়ামী লীগ যেন রেজিস্ট্রি করে নিয়ে নিতে পারে, সেই ধরনের একটা বন্দোবস্ত আমরা নিজেরাই করে দিয়েছি এবং এখন পর্যন্ত আমরা করছি। সর্বশেষ যে ঘটনাটা আমরা রিপোর্টার্স ইউনিটিতে দেখলাম মুক্তিযোদ্ধাদের আয়োজনে, সেখানে মঞ্চ 71 তার পেছনে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা যদি থাকে সেটা তদন্ত করে আপনি বের করে এই সংগঠনের যারা আয়োজক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। কিন্তু মুক্তিযোদ্ধাকে যেভাবে লাঞ্ছিত করা হলো, যেভাবে তার টুটি চেপে ধরা হলো, যেভাবে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হলো, যেভাবে তাকে হ্যান্ডমাইক দিয়ে বাড়ি মারা হলো, এর আগেও মুক্তিযোদ্ধাকে আমরা বিভিন্নভাবে জুতার মালা দিতে দেখেছি, মুক্তিযোদ্ধাকে স্মৃতিসৌধে অপমান করতে দেখেছি, 32 নম্বরে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত হতে দেখেছি, এই ব্যাপারগুলো তো হতে দেখেছি। তার মানে হচ্ছে যে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ যেভাবে নিজেদের করে নিয়েছে দলীয় কারবার হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে নানা রকমের মানে ব্যবসায়িক কর্মকাণ্ড করেছে, তেমনি আমরাও কিন্তু খুব কম দোষী না যে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বরং সেটাকে আমরা দিয়েছি, রেজিস্ট্রি করে দিয়েছি। অথচ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে আমাদের সবারই ওন করার কথা, আমাদেরকে এমনভাবেই ওন করার কথা যেন এটা কোনোভাবেই কোনো দলের একক সম্পত্তি না হতে পারে। সেই ব্যাপারে কি আমরা কোনোদিনই সচেতন ছিলাম? উত্তর হচ্ছে সচেতন ছিলাম না বলেই আওয়ামী লীগ একক কর্তৃত্ব স্থাপন করতে সুযোগ পেয়েছে। এবং আওয়ামী লীগের বিগত 15-15.5 বছরে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা হয়েছে, এই অভিযোগ তো অস্বীকার করার উপায় নেই, এই অভিযোগ সত্য। যখন আমরা আওয়ামী লীগকে সমালোচনা করছি, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী বলছি, এবং আমরা যারা বলছি তারা আবার এখন এসে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে ব্যবসা করছে। কথায় কথায় বলছি আমি জুলাই যোদ্ধা, কথায় কথায় বলছি জুলাইকে বৃথা হতে দেব না, কথায় কথায় বলছি যে জুলাইয়ের বিরুদ্ধে যে কথা বলবে তার খবর আছে, কথায় কথায় বলছি যে জুলাই নিয়ে যে কথা বলবে, জুলাই নিয়ে যে প্রশ্ন তুলবে সে ফ্যাসিস্টের দোসর, সে আওয়ামী লীগ, তাকে মবের মাধ্যমে তাকে আক্রমণ করো, তাকে গ্রেপ্তার করো, তাকে সাজা দাও, তাকে গালাগালি করো, তাকে অ্যাটাক করো, তাকে যাচ্ছে তাই নাস্তানাবোধ করো, এই ব্যাপারগুলো তো চলছে। আবার জুলাই চেতনা বিক্রি করে আমি জুলাইয়ের সমন্বয়ক শব্দটি তো অলরেডি সমাজে গালি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সমন্বয়ক এই শব্দ নিয়ে গত 1 বছরে যত ট্রল ভিডিও তৈরি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে ট্রল ভিডিও করেছে এবং সেগুলো যেভাবে ছড়িয়ে পড়েছে, আমার মনে হয় যে সাম্প্রতিক অতীতে একটা শব্দ এত বেশি সমালোচিত হয়নি। বাংলাদেশের ইতিহাস বিশ্লেষণ করলে আমার মনে হয় যে একটা সমন্বয়ক এই শব্দটা যেভাবে মিসইউজ করা হয়েছে এবং মিসইউজ করার মাধ্যমে যত বেশি সমালোচিত হয়েছে, এর চাইতে বেশি সমালোচিত হয়েছে বোধহয় বাংলাদেশের ইতিহাসে একটা মাত্র শব্দ, সেই শব্দটা হচ্ছে রাজাকার শব্দটা। তো আমরা কিন্তু খেয়াল রাখিনি যে আমরা নিজেরাই এই গর্বের যে শব্দটা, গর্বের যে ডেজিগনেশনটা, সেই ডেজিগনেশনটা আমরা নষ্ট করেছি। সমন্বয়ক পরিচয় দিয়ে আমরা চাঁদাবাজি করতে গিয়েছি, সমন্বয়ক পরিচয় দিয়ে আমরা প্রশাসনে হস্তক্ষেপ করেছি, সমন্বয়ক পরিচয়ে সেদিনকে সাংবাদিক মোস্তফা ফিরোজ বললেন যে অন্তত 4 জন ওসি আমাকে বলেছেন যে আমরা তো কাজ করতে পারছি না, আমরা সমন্বয়কদের দাপটে, জুলাই যোদ্ধাদের দাপটে আমরা কাজ করতে পারছি না। ওরা সকাল থেকে শুরু করে সারা রাত পর্যন্ত এত ফোন দেয়, এত তদবির করে, এত বেশি ডিস্টার্ব করে যে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। ফোন যদি না ধরি, 2-1 যদি ফোন না ধরি, তাহলে দলবল নিয়ে থানায় চলে আসে, থানায় এসে যাচ্ছে তাই কারবার করে। তার মানে হচ্ছে যে মোস্তফা ফিরোজ কিন্তু ওই ওসিদের নাম বলেননি, শুধু বলেছেন যে ঢাকার এবং সিরাজগঞ্জের, নির্দিষ্ট থানা বলেননি। নির্দিষ্ট থানা বললে আবার সেই ওসি মবের শিকার হবে। এই ঘটনাগুলো তো আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিচয়ে কোটি টাকার চাঁদাবাজি, আমরা দেখছি যে গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাসায় গিয়ে 40 লাখ টাকার চাঁদা
চাঁদাবাজি। আমরা দেখছি যে সমন্বয়ক পরিচয় দেওয়া একজন বলছেন যে এই চাঁদাবাজিকে কন্ট্রোল করছে একজন উপদেষ্টা, যে ভোরবেলায় এসে হাঁসের মাংস খেতে ভোরবেলা হাঁসের মাংস নীলা মার্কেটে যায় খেতে, না পেলে ওয়েস্টিনে যায় খেতে। এই ব্যাপারগুলো তো আমরা দেখছি, এবং সমন্বয়ক এই ব্যাপারটা যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, যেভাবে আমরা গাজীপুরে একদিন দেখেছিলাম যে যখন সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করা হয়, সেদিন ওই গাজীপুরে হাসনাতকে বলতে শুনেছি যে এরপর থেকে যে বলবে মব মারানি, মব বাজ, তার কিন্তু কি খবর আছে। তার মানে হচ্ছে যে যারা মব করছে, যারা মব প্রতিষ্ঠিত করছে, তাদেরকে মবের বিরুদ্ধে কিছু বলা যাবে না। তো এই যে প্রতিষ্ঠিত হয়ে গেছে সমন্বয়ক, জুলাই যোদ্ধা, যেভাবে সেদিন দুদিন আগেই একটা টকশোতে একজন সম্প্রতি বেশ আলোচিত সমালোচিত নেতা হাদি, তিনি বলছিলেন যে আমাকে একজন ফোন দিছে, ফোন দিয়ে আমি জিজ্ঞাসা করছি কে, সে বলছে যে আমি জুলাই যোদ্ধা। এ কি ভাই, জুলাই যোদ্ধা কি কারো পরিচয় হতে পারে? তিনি নিজেই কিন্তু স্বীকার করছেন যে জুলাই যোদ্ধা এই পরিচয়টাকে, মানে আমি অমুক, আমার বাড়ি অমুক, এটা না, আমি জুলাই যোদ্ধা। তো জুলাই যোদ্ধা একটা কি পরিচয় হতে পারে? জুলাই যোদ্ধা তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই সেই জুলাই আগস্টের আন্দোলনে সহমত প্রকাশ করেছে। কেউ সরাসরি ময়দানে গিয়ে অংশগ্রহণ করেছে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ করেছে, যে পারেনি সে মানসিকভাবে অংশগ্রহণ করেছে। অনেকভাবেই তো অংশগ্রহণ করা যায়। সুতরাং সবাই কি দাবি করবে, এদেশে সবাই দাবি করবে যে আমি জুলাই যোদ্ধা? আর সেটা কি কখনো কোনো মানে পরিচয় হতে পারে? এবং এই যে চেতনা বিক্রির যে মানে ব্যাপারটা একবারে আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে এখন যেভাবে বাড়ছে, এর পেছনে অন্যতম পৃষ্ঠপোষক সরকারকে বলা হচ্ছে। কারণ সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা, এবং আরেকটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে আমি আসলে কিছুই করছি না, ওরাই করছে, ওরা যেভাবে করতে চায়, ওরা যেভাবে ভাবতে চায়, আমি শুধু সেগুলোকে সহযোগিতা করছি। এবং মানে যে সারা দেশে একেবারে সচিবালয় থেকে শুরু করে ইওনো অফিস পর্যন্ত প্রতিটা সরকারি দপ্তরে বলে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে যে তোমরা সমন্বয়কদের, স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে কাজ করো। তার মানে অফিসিয়াল একটা মানে কার্ড দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের আধিপত্য বিস্তার করো, তোমাদের সমন্বয়ক পরিচয় বিক্রি করে যা ইচ্ছা তাই করতে পারো। এগুলো মানে অফিসিয়াল আদেশের মাধ্যমে আনঅফিসিয়ালি এই ব্যবসাটা করার জন্য এক ধরনের ইন্ধন দেওয়া হয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে সমানতালে এই চেতনার বাণিজ্যটা চলছে। সমানতালে চেতনার বাণিজ্যটা চলছে বলেই আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আর একদল 24 দিয়ে আখের গোছাতে চায়। বলেছেন আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের, বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না। আরও বলেছেন বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, বরং দাবি আদায় পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে, সেই সব দেশে গৃহযুদ্ধ লেগেছে। অর্থাৎ তিনি নির্বাচন নিয়েও একটা গৃহযুদ্ধের আশঙ্কার কথা বলেছেন। এবং এই সব কিছুই হচ্ছে এই চেতনা বাণিজ্যের জন্য। যে চেতনা বাণিজ্যের আমরা সমালোচনা করছি, যে চেতনা বাণিজ্য করা লোকদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, আমাদের কি আদৌ কোনো অধিকার রয়েছে তাদের ফ্যাসিস্ট বলার, যখন আমরা নিজেরাই চেতনা বাণিজ্য করছি? এই প্রশ্নটা চতুর্দিক থেকে উঠছে। আমরা যখন দেখি যে মানে এনসিপি গঠনের আগেও সার্জিস আলম কোনো অনুষ্ঠানে গেলে সেখানে পুলিশরা তাকে সেলুট দিচ্ছে, আমরা যখন দেখি যে ব্যক্তি সার্জিস আলমকে মানে বউ নিয়ে ট্যুর করার সময় তাকে পুলিশ বিশেষ প্রোটোকল দিচ্ছে, আমরা যখন দেখি যে সমন্বয়কদের পুলিশ বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, ইওনো অফিসে, ডিসি অফিসে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের বিষয়গুলো হ্যান্ডেল করা হচ্ছে, তখন ব্যাপারটা বলতেই মানে ব্যাপারটা এক ধরনের প্রমাণিত হয়েই যায় যে এখনকার যে চেতনা বাণিজ্য সেটা অনেকটা সরকারি পৃষ্ঠপোষকতায় হচ্ছে। আগেও মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্য যেটা হয়েছে সেটাও সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন অফিস, বিভিন্ন মন্ত্রণালয় তাদের পৃষ্ঠপোষকতায় হতে হয়েছে, এখনও ঠিক তেমনিটাই হচ্ছে। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? পরিবর্তন কি পেলাম? কি পরিবর্তনের আশায় আমরা যুদ্ধ করলাম? কোন নতুন বন্দোবস্ত আমরা দিলাম? নতুন বন্দোবস্ত কি শুধুমাত্র শব্দের পরিবর্তন, যে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছিল আর আমরা জুলাইয়ের চেতনা বিক্রি করব? এটা কি কোনোভাবেই প্রত্যাশিত ছিল আমাদের? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।